ওকে, আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি সকলে ভালো আছেন। একটু জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আসসালামু আলাইকুম ইব্রাহিম। আজকে আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে? আমরা HTML থেকে প্রবলেম সলভ করব। সকলেই একটু প্রবলেমগুলো নোট ডাউন করে ফেলেন। সকলের প্রবলেমগুলো নোট ডাউন করে ফেলেন, যেন আমরা যখন শুরুতে যাব আমরা যেন একের পর এক একটা করে সলভ করে ফেলতে পারি, ঠিক আছে? আপনাদের সমস্যা কি বলেন তো? আপনাদেরকে যে বারবার বলে দেওয়া হয় যে ভাই আমাদের গ্রুপে রুটিন দিয়ে দেওয়া আছে, আপনারা এই টাইপের প্রশ্নগুলো কেন করেন? সম্রাট মোল্লা, আপনি তো হচ্ছে যে অনেকগুলা ক্লাস করেছেন ইতিমধ্যে। আপনাদেরকে বারবার বলে দেওয়া হয় যে আমাদের গ্রুপে রুটিন পিন করে দেওয়া আছে এবং আমাদের রুটিন মোতাবেক ক্লাস হবে। যদি কখনো রুটিন অনুযায়ী ক্লাস না হয় সেইটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা তো ছোট বাচ্চা না, এইচএসসি পরীক্ষা দিবেন কয়দিন পর। আপনাদের জন্য মেসেঞ্জার গ্রুপ রাখা হয়েছে, সাপোর্ট টিম রাখা হয়েছে, এত কিছুর পরেও যদি আপনাদের এত কোয়েরি থাকে ভাই, এই যে এইখানে আপনাদের গ্রুপে, এই গ্রুপে হচ্ছে আপনাদের জন্য, এই গ্রুপে ফিচারে যাওয়ার পরে আপনি এখানে সমস্ত কিছু আপনাদের জন্য এখানে দিয়ে দেওয়া আছে। এখানে আপনারা টোটাল সবকিছু দেখতে পারতেছেন, ক্লাস রুটিন কত সুন্দর করে দিয়ে দেওয়া আছে। তবে প্রত্যেকটা ক্লাসে কেন আপনাদের এই জিনিসগুলো কেন জিজ্ঞেস করতে হয়? করতে পারবেন? আজকে হচ্ছে আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে? আজকে আমরা প্রবলেম সলভ করব। আফরিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রিমন, করতে পারবো। আজকে আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে? আজকে আমরা প্রবলেম সলভ করব। কার কি প্রবলেম আছে HTML থেকে আমি বলেছিলাম নোট করে নিয়ে আসতে। আপনারা যদি প্রবলেম না থাকে তাহলে আমরা হচ্ছে MCQ সলভ করব, অন্যথায় আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেটা আমরা সলভ করব। হিজাব কোন ভাই ভালো আছে আজকে? ভাই চেতা, আমি আসলে চেতা না, আমি অলওয়েজ ভালো থাকি এবং ভালো থাকার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে আপনাদের কথাবার্তা শুনে তখন আর কন্ট্রোল ধরে রাখা যায় না আসলে, ঠিক আছে? সামি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনারা হচ্ছে যে HTML থেকে যত প্রবলেম আছে এগুলো নোট করে ফেলেন। HTML থেকে যত ধরনের প্রবলেম আছে সবগুলো নোট করে ফেলেন আপনারা। ভাই আমাকে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছে, আবার একটু ওকে করে দিন। ঠিক আছে, আপনি হচ্ছে আমাদের সাপোর্টে নক করে দিন আর আমার কথা বললেন, তাহলে অ্যাড করে দিবে। কার কি সমস্যা আছে একটু সমস্যার কথা বলেন। আমাদের কিন্তু 9টা বেজে গেছে, ক্লাস টাইম হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমরা আপনাদের প্রবলেম সলভ করব। কার কি সমস্যা আছে সমস্যার কথাগুলো একটু বলে ফেলেন, আমরা আপনাদের একটা সমস্যা ধরে কথা বলবো, ঠিক আছে? একজনে দেখেছিলাম বলেছিলেন আইপি অ্যাড্রেস নিয়ে একটু কথা বলতে, ঠিক আছে? আমি একটু আইপি অ্যাড্রেস দিয়ে শুরু করি। আইপি অ্যাড্রেস, আমি আইপি অ্যাড্রেস দিয়ে শুরু করতেছি। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। আমি যদি আপনার সাথে ওভার দা ফোন কলে কথা বলি, আমার একটা সিম প্রয়োজন হবে, সিমের নাম্বার প্রয়োজন হবে, রাইট? আমার যে সিমের নাম্বার থাকবে এই সিমের নাম্বারের থ্রু দিয়ে আমি কি করতে পারবো? যোগাযোগ করতে পারবো, ঠিক তাই কিনা বলেন তো? আপনি 1990 সালের কথায় চলে আসেন। 1990 সালে তো আর ইন্টারনেট ছিল না। ইন্টারনেট ছিল 69-এ আসছে, থাকলেও হচ্ছে যে এতটা জনপ্রিয় ছিল না, এতটা ব্যবহার ছিল না। বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে 96-এর পরে, ঠিক আছে? আমি 1990 সালের কথা যদি বলি, 1Gর কথা, তখন শুধু আমরা সিমের নাম্বার দিয়ে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারতাম। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা সিমের নাম্বার, মনে করেন, ঠিক আছে? এটা একটা সিমের নাম্বার। আমার আইডেন্টিফাই বলতে গেলে এই নাম্বারটা ছিল। আমি যখন কারোর সাথে যোগাযোগ করতাম
এই নাম্বারের থ্রু দিয়ে আমি কি করতাম, যোগাযোগ করতাম। তার পরবর্তী যখন ইন্টারনেট আসলো, তখন ইন্টারনেট যোগাযোগ করারও তো একটা ঠিকানা লাগবে, একটা নাম্বার লাগবে, রাইট? ইন্টারনেট যোগাযোগ করার যে নাম্বারটা, সেটাই হচ্ছে ভাইয়া এই আইপি নাম্বার বা হচ্ছে আইপি অ্যাড্রেস, নর্মাল থিং। ঠিক আছে, আমি আবারও বলতেছি আপনাদেরকে, ইন্টারনেট যখন ছিল না, তখন যদি আমরা একে অপরের সাথে যোগাযোগ করতাম, তখন একটা ফোন নাম্বারের থ্রু দিয়ে যোগাযোগ করতে হইতো। আমি যখন একে অপরের সাথে ফোন করতাম বা এসএমএস করতাম, আমি আমার ফোন নাম্বারের থ্রু দিয়ে করতাম। যখন ইন্টারনেট আসলো, আমরা ইন্টারনেটেও কি করি, নিজস্ব একটা ঠিকানা দিয়ে যোগাযোগ করি, সেই ঠিকানাটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। প্রতিটা ডিভাইসের, এই পৃথিবীতে যতগুলা ডিভাইস আছে, এভরি ডিভাইস যখন ইন্টারনেটের সাথে সংযোগ হয়, তখন সেই ফোনে একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়। আইপি অ্যাড্রেস দিয়ে সে কি করে, ইন্টারনেটের সাথে কানেক্ট হয়। আমি আবারও বলতেছি, এই পৃথিবীতে যতগুলা ডিভাইস আছে, ডিভাইস বলতে বোঝাচ্ছি, এটা একটা ফোন হতে পারে, এটা একটা ল্যাপটপ হতে পারে, এটা একটা পিসি হতে পারে, বা আদার্স যে কোনো ইলেকট্রিক ডিভাইস যেগুলা ইন্টারনেটের সাথে যোগাযোগ করতে পারে। যে কোনো ডিভাইসের ক্ষেত্রে সে যখন ইন্টারনেটের সাথে যুক্ত হবে, তখনই তার একটা আইপি অ্যাড্রেস অটো জেনারেট হয়ে যাবে তার ফোনে। সে কি করবে, এই আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে কি করবে, এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটার, একজনের সাথে আরেকজন যোগাযোগ স্থাপন করবে। এক কথায় আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইন্টারনেটের ঠিকানা। এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আসছে, আমরা এখন সেটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, ইন্টারনেটের প্রথম যে ভার্সনটা, এটাকে বলা হয় IPv4 ভার্সন। IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ঠিক আছে, প্রথম যে ইন্টারনেটের ভার্সনটা, সেটা হচ্ছে IPv4 ভার্সন। এই IPv4 ভার্সনটা লেখার নিয়ম হচ্ছে 4 অক্টেট, এইরকম। দেখেন আমি কয়টা অক্টেট লিখছি, এই যে এটাকে পয়েন্ট ধরেন, এই পয়েন্টের কথা যদি চিন্তা করেন, আমি দেখেন তো কয়টা ভাগ লিখছি, একটা ভাগ লিখছি, দুইটা ভাগ লিখছি, তিনটা ভাগ লিখছি, চারটা ভাগ লিখছি। এই 4টা অক্টেট মানে 4টা ভাগে এই IPv4 ভার্সনটা লেখা হয়। IPv4 এর টোটাল আইপি সংখ্যা হচ্ছে, নাম্বার অফ আইপি হচ্ছে 2^32। এই 2^32 কে ক্যালকুলেট করলে যত আসবে, ততগুলো আইপি হচ্ছে এই IPv4 এ। 2^32 সমান কত আসে? কার কাছে ক্যালকুলেটর আছে? কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু বলে দেন তো। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা আবার একটু বুঝাই, আমি ট্রাই করছি বাট হইল না। ঠিক আছে, এটা আমি বুঝিয়ে দিব। আচ্ছা, আপনার কেন হইল না? আপনার মনে হয় ডেস্কটপে যেই ফাইল থেকে আপনি ছবিটা নিয়েছেন, সেই ফাইলে মনে হয় ছবিটা ছিল না, যেই কারণে ছবিটা পাই নাই, ছবিটা অ্যাড হয় নাই। আচ্ছা যাক, এটা আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আগে এটা বলেন তো, 2^32 সমান কত আসে? কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু বলেন তো, 2^32 এটা সমান কত আসে? সম্রাট মোল্লা, ঠিক আছে, বুঝিয়ে দেব। আমরা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করতেছি, আমরা এখানে একটু কথা বলি। আচ্ছা, লিখন বলছে 429.496.7296। ঠিক আছে, আচ্ছা, এত এই IPv4 ভার্সনে টোটাল এতগুলা আইপি আছে, এখন ওয়ার্ল্ড ওয়াইড যখন পৃথিবীতে যখন এতগুলো আইপি ব্যবহার হয়ে গেছে, তখন সে আর আইপি কই থেকে আনবে? তখন আরেকটা নতুন ভার্সন আসছে, সেই ভার্সনকে বলা হয় হচ্ছে IPv6। আমি আবারও বলতেছি, প্রথম যে ইন্টারনেট প্রোটোকলের ভার্সন, সেটা হচ্ছে IPv4 ভার্সন। এইখানে টোটাল আইপি আছে হচ্ছে এতগুলা। এই আইপি গুলো যখন ওয়ার্ল্ড ওয়াইড এক একজন ব্যবহার করা শেষ হয়ে গেছে, তখন তো নতুন আইপি লাগবে, কারণ ব্যবহারকারী বাড়তেছে। তখন নতুন ভার্সন নিয়ে আসছে IPv6। ঠিক আছে,
এই IPv6 এর মধ্যে টোটাল আইপি সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার কত, মেবি 128। 2 টু দি পাওয়ার 128 সমান যত হবে ততগুলো আইপি আছে হচ্ছে IPv6 এ। অনেকে হয়তো এই জিনিসটা বুঝবেন না। মনে করেন গ্রামীণ সিমের নাম্বার কিরকম ভাবে থাকে, এরকম থাকে, রাইট? 017 দিয়ে পরে এরকম থাকে, এরকম 11 ডিজিটের থাকে, রাইট? 3 4 5 6 7 8 9 10 11 11 ডিজিটের এরকম নাম্বার থাকে। এখন মনে করেন 017 গ্রামীণ ফোনের, এটা তো ফিক্সড, রাইট? তারপরে এগুলো হচ্ছে বসানো হয়। এখন এই যে এই নাম্বারগুলোর মধ্যে যতগুলা কম্বিনেশন হবে ততগুলা কম্বিনেশন যখন শেষ হয়ে যাবে তখন সে নতুন নাম্বার কই পাবে? নতুন নাম্বার পায় নাই। তখন গ্রামীণ ফোন কি করছে, 017 বাদ দিয়ে পরে নিয়ে আসছে হচ্ছে 013, কারণ 017 এর পরে যতগুলা নাম্বার ছিল, কম্বিনেশন ছিল, এগুলা শেষ। এখন এক নাম্বার তো আর দুইজনকে দিতে পারবে না, ঠিক আছে? যেই কারণে পরে তারা নিয়ে আসছে 017 এর পরে নিয়ে আসছে 013, ঠিক আছে? এরকম নিয়ে আসছে। সেম ইন্টারনেট প্রোটোকলের ক্ষেত্রে তার আইপি আছে হচ্ছে টোটাল এতগুলা আইপি ছিল। এখন এতগুলা ইউজার, এতগুলা ব্যবহারকারীর কাছে যখন আইপি দিয়ে দিচ্ছে, এখন নতুন ব্যবহারকারী বাড়তেছে, তাকে আইপি কই থেকে দিবে? এই তার জন্য পুরো নতুন ভার্সন নিয়ে আসছে IPv6। এখানে টোটাল আইপি আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 128। এখন আইপি জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে আমরা এখন সেই জিনিসটা একটু দেখব। আমি যতটুকু কথা বলছি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমি যতটুকু কথা বলছি এই পর্যন্ত কারো কোনো কথা আছে? আচ্ছা, আমি সম্রাট মোল্লা, আমি আপনার পেয়েছি, এটা আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের সমস্যাগুলো নোট করে রাখেন, বুঝিয়ে দিব। আগে এটা বলেন, আইপি অ্যাড্রেস নিয়ে আমি যতটুকু কথা বলেছি এই পর্যন্ত সমস্যা আছে কিনা? এখন আমি প্র্যাকটিক্যালি চলে যাব। আচ্ছা, যদি বুঝে থাকে তাহলে আমি এখন একটু প্র্যাকটিক্যাল কথা বলি। আপনি ইন্টারনেটের সাথে যুক্ত, রাইট? আমি কিভাবে বুঝলাম? কারণ এই যে ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার কারণেই কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন, ঠিক আছে? তার মানে আপনি হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত। আপনার যে মোবাইল ডিভাইসটা আছে, আপনার মোবাইল ডিভাইসটাই যখন আপনি ওয়াইফাই বা হচ্ছে সিমের নেটওয়ার্ক কানেক্ট করছেন, তখন আপনার মোবাইলে ইন্টারনেটের একটা ঠিকানা যুক্ত হয়েছে, ঠিক সেটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আমি মনে করি আপনার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা 172.190.1.0। এটা হচ্ছে আপনার ফোনের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফোনের ঠিকানা। এক কথায় আপনি যখন আমাকে কমেন্ট করতেছেন তখন কোন নাম্বারের থ্রু দিয়ে আসতেছে? এই নাম্বারের থ্রু দিয়ে আসতেছে। আপনি যখন কোন ওয়েবসাইট ভিজিট করতেছেন কোন আইপির থ্রু দিয়ে আসতেছে? এই আইপির থ্রু দিয়ে। আপনি যখন কারোর সাথে ফোনে কথা বলতেছেন, মানে মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মানে ইন্টারনেটের থ্রু দিয়ে যখন আপনি কারোর সাথে কথা বলতেছেন, তখন কোন নাম্বার দিয়ে কথা বলতেছেন? এই আইপি নাম্বার দিয়ে কথা বলতেছেন। এক কথায় এটা হচ্ছে আপনার ফোনের ঠিকানা, ঠিক আছে? আপনার ফোনের ইউনিক ঠিকানাই হচ্ছে এইটা। এবার আইপি অ্যাড্রেস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আরেকটু আলোচনা করতে হবে ডোমেইন নেম এবং হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে। আমি এটা একটু কথা বলে দিই, ডোমেইন নেম এবং হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা একটু কথা বলে দিই আমি। ডোমেইন নেম আর হচ্ছে আইপি অ্যাড্রেস, আমি এটা একটু গল্পের মতো করে বলার চেষ্টা করবো, আপনারা একটু বুঝবেন, ঠিক আছে? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ডোমেইন নেম হচ্ছে একটা নাম আর আইপি অ্যাড্রেস হচ্ছে একটা সংখ্যা। ব্যাপারগুলো কিরকম? যেমন ফেসবুকের ডোমেইন কি? ফেসবুকের ডোমেইন হচ্ছে facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ডোমেইন, ঠিক আছে? ফেসবুকের আইপি অ্যাড্রেস কত? যদিও আমি সঠিক জানি না, দেখতে হবে ফেসবুকের আইপি অ্যাড্রেস কত। আচ্ছা, ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে অনেকগুলো আইপি অ্যাড্রেস, কারণ এটা তো অনেক বড় সার্ভার, অনেক বড় ইয়া নিয়ে কাজ করে, যে কারণে ওদের হচ্ছে যে নাম্বার অফ আইপি অনেকগুলোই আছে। যেমন আমি যদি আইপিটার কথা যদি বলি 157.240.192.0, এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এর নাকি পেস্ট নিবে না? এখানে পেস্ট নিবে না। আচ্ছা, আমি এখানে একটা লিখতেছি ডিফল্ট, আপনারা আবার এটা দিয়ে সার্চ করিয়েন না। মনে করেন এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আমি লিখছি একটা আমার মতো করে, ঠিক আছে? এখন এই ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য কি? দেখেন,
আমরা যখন ওয়েবসাইটের পাবলিশিং করেছিলাম তখন আমরা প্রথমে বলেছিলাম যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার ওয়েবসাইটের একটা নাম প্রয়োজন হবে, সেই নামটাই হচ্ছে কি ডোমেইন নেম। যেমন ফেসবুক যখন তার জিনিসটা তৈরি করছিল তখন সে একটা নাম দিতে চাইছিল, নামটা কি দিছে, সেই নাম দিছে হচ্ছে ফেসবুক। আমি যদি একটা ওয়েবসাইট খুলি আমার ওয়েবসাইটের নাম দেব হচ্ছে প্লে উইথ আইসিটি, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটের নাম দেব, তার মানে এটা হচ্ছে নাম। এখন ইন্টারনেট দুনিয়ায় নাম জিনিসটা বুঝে না, ইন্টারনেট দুনিয়ায় নাম জিনিসটা বুঝে না। ইন্টারনেট দুনিয়ায় কি বুঝে? ইন্টারনেট দুনিয়ায় বুঝে হচ্ছে নাম্বার। নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এখন আমি যদি এই নামটা আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে চাই, কিভাবে কানেক্ট করব? কানেক্ট করব হচ্ছে ডিএনএস দিয়ে। এই ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে। এই ডোমেইন নেম সিস্টেমে কি করে? এই নামটাকে কি করে? আইপিতে কনভার্ট করে, অথবা এই আইপিটাকে কি করে? নামে কনভার্ট করে। যেই কারণে আমি যদি ফেসবুকের যে আইপি অ্যাড্রেস, আপনি যদি গুগলে গিয়ে অথবা কোনো ব্রাউজারে গিয়ে facebook.com না লিখে আপনি যদি এই আইপি অ্যাড্রেস দিয়েও সার্চ করেন, আপনি কিন্তু ফেসবুকে নিয়ে আসবে, কারণ ফেসবুক ইন্টারনেট বুঝে কি? আইপি অ্যাড্রেস। তাহলে আমি এই ডোমেইন নেমটা কেন ব্যবহার করতেছি? ডোমেইন নেমটা এই জন্য ব্যবহার করতে পারতেছি কারণ আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা নাম্বার, যেটা আমাদের জন্য মনে রাখা কষ্টকর। কারণ আমার দুনিয়াতে চলতে গেলে আমার অনেক ওয়েবসাইটের নাম মনে রাখতে হবে। কিরকম অনেক ওয়েবসাইটের নাম মনে রাখতে হবে? কাইন্ড অফ হচ্ছে যে আমার এখন বিটিসিএল এ একটা তথ্য জানা দরকার, তাহলে আমি কি করব? বিটিসিএল এর ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে। এখন বিটিসিএল এর আইপি নাম্বার কত এটা আমার মুখস্থ নাও থাকতে পারে, কিন্তু বিটিসিএল একটা নাম, এটা কিন্তু আমার ইজিলি মুখস্থ থাকবে। লাইক দারাজের যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসটা কিন্তু একটা নাম্বার, এটা কিন্তু আমার জন্য মনে রাখা কষ্টকর হয়ে যাবে, কিন্তু নামটা আমার মনে রাখা খুব ইজি থাকবে। যেই কারণে আমরা কি করি? এই নাম্বারটা না ব্যবহার করে আমরা কি করি? নাম ব্যবহার করি, যেন আমরা ইজিলি মনে রাখতে পারি এবং সার্চ করে ইজিলি খুঁজে পাইতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য, কিন্তু ভিতরে তাদের মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই, কারণ আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম একই জিনিস। জাস্ট আইপি অ্যাড্রেসকে কনভার্ট করা হয়েছে ডোমেইন নেমে, কিসের সাহায্যে? এই ডোমেইন নেম সিস্টেমের সাহায্যে। কেন কনভার্ট করা হয়েছে? কারণ আমাদের নাম্বারটা মনে রাখা কষ্টকর, নামটা মনে রাখা সহজ। এখন আপনি একটু চিন্তা করেন, মনে করেন ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা 157.1.0.10। ইউটিউবের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, ইউটিউবের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা 168.1.0.0। তারপরে মনে করেন আমার ওয়েবসাইট playWithICT.com, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা 172.1.0.19। তারপরে মনে করেন হচ্ছে আপনার কলেজের নাম মনে করেন abc.edu.bd, এটা হচ্ছে আপনার কলেজ। আপনার কলেজের আইপি অ্যাড্রেস মনে করেন এটা 168.10.10.19, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করেন তো, যদি এই নামগুলো না থাকতো, মনে করেন এই নামগুলো, এই জিনিসগুলো মনে করেন নাই, এগুলো মনে করেন নাই, শুধু নাম্বার। এখন আপনাকে যদি বলা হয় ইউটিউবে ঢুকো, ইউটিউবের যে নাম্বার, তখন তোমাকে কিন্তু এই নাম্বার দিয়ে ঢুকতে হইতো। আমরা এখন কি করি? ডিরেক্ট youtube.com লিখি, তাহলে কিন্তু ইউটিউবে চলে যায়, রাইট। কিন্তু আমার যদি এই ডিএনএসটা না করতাম, এই নাম্বারের সাথে যদি আমি নামটা না মার্চ করতাম, তখন কিন্তু আমার কোনো ওয়েবসাইটে যাইতে হইলে এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের নাম্বার মনে রাখতে হইতো, তখন এই নাম্বার দিয়ে সার্চ করে আমাকে ওয়েবসাইটে যাইতে হইতো। যারা টেকনিক্যাল পারসন তারা চিন্তা করে দেখলো যে এই নাম্বারটা মনে রাখা কষ্টকর হয়ে যাবে একটা ব্যবহারকারীর জন্য, যে কারণে তারা কি করছে? ডিএনএস নিয়ে আসছে। ডিএনএস এর কাজ কি? সে কি করে? এই আইপি নাম্বারটাকে কি করে? ডোমেইন নেমে কনভার্ট করে। যেই কারণে আমি কি করি? এই নাম দিয়েও সার্চ করলে কি আমি এই ওয়েবসাইটে ঢুকে যেতে পারি। এই পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পারছেন ডিএনএস এর মাধ্যমে কিভাবে কনভার্ট করব, মানে ডিএনএস দিয়ে যে কনভার্ট করবো এটার সিস্টেম কিভাবে। সাপোজ আমাকে কোয়েশ্চেন করলো ফেসবুক আইপি অ্যাড্রেসে কনভার্ট করো, এই কোয়েশ্চেন কখনোই ভাইয়া করবে না, কারণ এই কোয়েশ্চেন হচ্ছে তোমাকে যদি এই আনসার বুঝতে হয়, তোমাকে হচ্ছে যে টোটাল সার্ভার সেটআপ সম্পর্কে তোমাকে জানতে হবে।
টোটাল সার্ভার সেটআপ সম্পর্কে তোমাকে জানতে হবে। এই প্রশ্ন তোমাকে কখনোই করবে না যে কিভাবে এই কাজটা করবো, ঠিক আছে? আর তোমার যদি একান্ত এটা বুঝতে হয়, আমার একটা ভিডিও আছে ইউটিউবে, এটার লিঙ্ক দিয়ে দেবো, এটা তুমি দেখো। এই প্রশ্ন কখনোই করবে না যে কিভাবে আমরা যুক্ত করব। আইপ্যাড দিয়ে কিরকম কোয়েশ্চেন আসে ওটা একটু বলে দিন ভাইয়া, আর কি কি কোয়েশ্চেন বেশি ইম্পর্টেন্ট। আইপি অ্যাড্রেস দিয়ে প্রশ্ন আসবে এইটাই, আইপি অ্যাড্রেস দিয়ে প্রশ্ন আসবে। আইপি অ্যাড্রেস কি, এই প্রশ্ন আসবে প্রথমে। আইপি অ্যাড্রেস কি এটা জানতে পারে। এমসিকিউ আসতে পারে যে IPv4 ভার্সনের টোটাল আইপি সংখ্যা কয়টা, ঠিক আছে, এই প্রশ্ন করতে পারে। প্রশ্ন করতে পারে IPv4 কিভাবে লিখে, হ্যাঁ কোন ফরম্যাটে লিখে, এটা প্রশ্ন আসতে পারে। কোন ফরম্যাটে লিখে, 4 অক্টেটে, যে ফরম্যাটে, ঠিক আছে, এই ফরম্যাটে লিখে 4টা ডট থাকবে, ঠিক আছে, 4টা ডট 4 অক্টেটে লিখে। IPv4 এর টোটাল আইপি সংখ্যা কয়টা, 2^32। তারপরে প্রশ্ন আসবে ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য কি। ডোমেইন নেম বনাম আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য কি। তারপরে আসবে যে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের মধ্যে কোনটা সুবিধাজনক, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। যদি আসে আইপি অ্যাড্রেস থেকে, এগুলোর মধ্যে প্রশ্ন আসবে। আমি আবারও বলতেছি, আইপি অ্যাড্রেস কি, IPv4 আইপি অ্যাড্রেসের টোটাল আইপি সংখ্যা কয়টা, এটা কিভাবে লেখা হয়, ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য কি, ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। এর বাইরে আইপি অ্যাড্রেস থেকে আর কোনো প্রশ্ন আসবে না, আপনারা শতভাগ নোট করে নেন, ঠিক আছে। হ্যাঁ, আমরা HTML ক্লাসেই তো করতেছি, রাশেদুল ইসলাম শাওন। হ্যাঁ, এমসিকিউ করাবো, আপনাদের প্রবলেমগুলো সলভ করে আমরা এমসিকিউ করাবো, ঠিক আছে, আপনাদের প্রবলেমগুলো আমরা সলভ করতেছি। আর কার কি প্রশ্ন আছে করেন, এখন এখন করেন। আইপি অ্যাড্রেস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও করেন। আচ্ছা, আপনাদের আর কার কি প্রশ্ন আছে। আর কার কি প্রশ্ন আছে বলেন, আর কার কি প্রশ্ন আছে। আপনাদের প্রশ্ন না থাকলে আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াবো, সেটা হচ্ছে রো কে কলামে কনভার্ট করা, মানে সারিকে আমরা কলামে কনভার্ট করব এবং কলামকে রোতে কনভার্ট করব। দুটো একই কথা, রো কে কলাম করলে আর কলামকে রো করা দুটো একই কথা। কারণ আপনি যদি রো কে কলাম করেন তাহলে অটোমেটিক কলাম থেকে রো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিরকম, মনে করেন এটা হচ্ছে একটা টেবিল, এখানে ডাটা মনে করেন এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, রাইট। এই টেবিলে কিন্তু কোথাও স্প্যান হয় নাই, রো কিন্তু স্প্যান হয় নাই, কলামও কিন্তু স্প্যান হয় নাই, রাইট। এই টেবিলে রো স্প্যান হয় নাই, কলামও স্প্যান হয় নাই, এটা একটা নর্মাল টেবিল। এই টেবিলে তোমাকে বললো যে যেরকম টেবিল আমি দিয়ে দিছি এইরকম টেবিলের HTML কোড না লিখে এই টেবিলটাকে রো কে কলামে কনভার্ট করো আর কলামকে রো কে কনভার্ট করো, কনভার্ট করে পরে HTML কোড লিখো। তখন তুমি কিরকম ভাবে করবা, তখন তুমি কিরকম ভাবে করবা, এই কলাম কি হয়ে যাবে, সরি, তখন এই যে কলাম আছে ACE, এটা কি কলাম না, রাইট, এটা হচ্ছে 1 নম্বর কলাম ACE, এটা তখন রো হয়ে যাবে। আর এই যে BDF কলাম, এটাও কি হয়ে যাবে, রো হয়ে যাবে, রাইট। যখন তোমাকে প্রশ্ন করবে যে এই টেবিলটাকে রোতে কলামে কনভার্ট করে পরে HTML কোড লিখো, তখন কিন্তু তোমার এই টেবিলের জন্য HTML কোড লিখতে হবে। এই টেবিলে কোনো প্রকার রো স্প্যান এবং কল স্প্যান ছিল না, যে কারণে আমি ইজিলি ড্র করে ফেলতে পারছি। যখন রো স্প্যান কল স্প্যান থাকবে লাইক এরকম, তখন কিন্তু তুমি আর ইজিলি রো কে কলামে কনভার্ট করতে পারবা না, ঠিক আছে। মনে করো এরকম একটা টেবিল দিল, এখন এটাকে তুমি রোতে কলামে কনভার্ট করো, তখন কিন্তু তুমি আর এরকম ভাবে ইজিলি করে ফেলতে পারবা না, ঠিক আছে। তখন একটু তোমার হিবিজিবি লাগবে। এই হিবিজিবিটা কিভাবে আমরা সমাধান করবো, আমরা একটা সুন্দর চুরিবিদ্যা শিখবো। এটাকে চুরিও বলা যায় না, এটা কাইন্ড অফ ট্রিক্স বলা যায়, ঠিক আছে। আমার প্রশ্নটা আপনারা ধরতে পারছেন কিনা বলেন, আমার প্রশ্ন ধরতে পারলে আমি উত্তরে যাব, না হলে আমি আগে প্রশ্ন বোঝাবো।
স্টার জানমিম আমি ঠিক আছে, আমি গ্রুপটা দেখবো, একটু পরে যাবো। ঠিক আছে, আমি এই প্রবলেমটা সলভ করে আমি গ্রুপে যাচ্ছি। আমরা যখন ডিভাইসে HTML কোড দিই তখন টেবিল বর্ডারটা বক্স আকারে আউটপুট আসে কিনা আমরা চাই একটা লাইনে বর্ডারটা হোক। কীভাবে করবো এটা? আমরা যখন ডিভাইসে HTML কোড দিই তখন টেবিল বর্ডারটা বক্স আকারে আউটপুট আসে, কিন্তু আমরা চাই একটা লাইনে। তাহলে আপনি ডিফল্ট বর্ডারটা দিয়েন না, আপনি ডিফল্ট বর্ডারটা না দিয়ে আলাদা ইন্ডিভিজুয়াল করে সেল স্পেসিং এই কলাম স্পেসিং দিয়ে করেন। এটা আমি শিখিয়ে দিব না, সমস্যা নেই। বর্ষা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, প্লে উইথ আইসিটির কালার ব্ল্যাক, দুটো একসাথে কিভাবে করবো স্যার? এটা একটু বোঝা দেন। এটা বডিটা আপনি ব্লো করে দিবেন, যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লো করবেন, আপনি বডির কালারটা ব্লো করে দিবেন আর প্লে উইথ আইসিটির কালারটা ব্ল্যাক করবেন। আপনি তখন ভিতরে বডির ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে প্লে উইথ আইসিটিটাকে ব্ল্যাক করে দিবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। বর্ষা অন্তবিশ্বাস, আচ্ছা আমি একটা একটা করে প্রশ্ন আসতেছি, নাহলে আমি সবগুলা কিছুই বুঝাতে পারবো না, সব হারাই ফেলবো। আমি একটা একটা করে বুঝাই দিব। অন্তবিশ্বাস তোমার প্রশ্ন আমি পাইছি, আগে আমি এইটা একটু ক্লিয়ার করি। ঠিক আছে, এইটা আমি একটু বলি আপনাদেরকে। আমার এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনাদের কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে। একটা টেবিল দিবে, টেবিল দিয়ে বলবে যে এই টেবিলের রো কে কলামে কনভার্ট করে পরে HTML কোড লিখো। আমার প্রশ্ন বুঝছেন কিনা? প্রশ্ন হচ্ছে তোমাকে এরকম একটা টেবিল দিবে, টেবিল দিয়ে বলবে যে এই টেবিলের সারিকে কলামে কনভার্ট করার পর যে টেবিলটা আসবে ওই টেবিলের জন্য HTML কোড লিখো। এখন তুমি রো কে কলামে কিভাবে কনভার্ট করবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্ন বুঝে থাকলে আমি উত্তরে যাব। প্রশ্ন বুঝে থাকলে উত্তরে যাব। বলেন প্রশ্নটা বুঝছেন কিনা, দ্রুত বলেন। প্রশ্ন বুঝলে আমি উত্তরে যাব। ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপসে হয় না, কেন হবে না? মাস্ট হবে। আচ্ছা, প্রশ্ন যদি বুঝে থাকেন, এখন আমি চুরি ভিতরে আপনাদেরকে শিখাই। আপনি এটা অনেক নিয়ম আছে, আপনি যে কোনো নিয়মে যান, আপনি এটা হিবিজিবি লাগাই দিবেন, প্যাচ লাগাই দিবেন, কিন্তু এই ট্রিক্সটা চুরি বিদ্যাটা মনে রাখবেন, তাহলে আপনি আর আজীবন ভুলবেন না এবং ভুল হবেও না। ঠিক আছে, আচ্ছা এটা মনে করেন হচ্ছে আপনার পরীক্ষার হলের প্রশ্ন। ঠিক আছে, আপনারা মনে দেখতে পারতেছেন, এটা মনে করেন আপনার পরীক্ষার হলের প্রশ্ন। ঠিক আছে, আপনার পরীক্ষার হলের প্রশ্নটাকে কি করবেন, যেই টেবিলটা প্রশ্নে দেওয়া থাকবে এইটার উপরে কলম দিয়ে আবার একটু বেশি করে প্রেসার দিয়ে আবার ড্র করবেন, মানে রিড্র করবেন। ঠিক আছে, পরীক্ষা হলে যেই টেবিলটা আপনাকে দিয়ে দিবে এটাকে প্রেসার দিয়ে আবার রিড্র করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ কি? পরীক্ষার হলে আমার যে প্রশ্নটা থাকবে এটাকে আমি কলমে একটু বেশি করে প্রেসার দিয়ে রিড্র করব, যেন এই পাশ দিয়েও দেখা যায়। ঠিক আছে, রিড্র করার পর আমার কাজ হচ্ছে এটাকে দেখেন আমি কিভাবে উল্টাবো, ভালোভাবে খেয়াল করেন। এই যে এটা আমার প্রশ্ন, এটাকে কলম দিয়ে রিড্র করলাম, করার পর এই যে উল্টাইলাম, উল্টায়া তারপর একবার এই দিকে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এই যে আপনার পরীক্ষার প্রশ্ন এটার উপর দিয়ে রিড্র করবেন, করার পর এই যে একবার এইদিকে নিয়ে আসবেন, একবার উল্টাবেন, একবার এইদিকে উল্টানোর পর দেখেন, একবার এইদিকে উল্টানোর পর আমি আবারও বলতেছি, প্যাচ লাগাইন না, এই যে আপনার পরীক্ষার খাতা একবার এটাকে রিড্র করবেন, করার পর এই যে একবার এভাবে উল্টাইছেন, উল্টানোর পর এই যে, ঠিক আছে, উল্টানোর পর এইভাবে। ঠিক আছে, ধরো ভাই এমন করতেছোস কেন? আচ্ছা আমি আবারও বলি, এই যে হচ্ছে পরীক্ষার খাতা, এটার উপর দিয়ে কলম দিয়ে জোরে প্রেস করে রিড্র করবেন, করার পর এটাকে উল্টাবেন। ঠিক আছে, উল্টা জাস্ট একবার খাতাটাকে এইভাবে ঘুরাই দেবেন। ঠিক আছে, খাতাটাকে এইভাবে ঘুরাই দেবেন, এই যে এইভাবে ঘুরানোর পর যে টেবিলটা দেখতে পারবেন এটাই হচ্ছে আপনার সারি থেকে কলামের টেবিল। পরে এই টেবিলটা কিরকম হয়ে যাবে জাস্ট এটা আপনি দেখে দেখে পরে জাস্ট আপনি ড্র করে দিবেন। ঠিক আছে, এই যে আমি এখন জাস্ট এটাকে দেখে দেখে ড্র করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। এই যে এটা আসলো, তারপর এইখানে একটা আসবে, তারপর হচ্ছে যে এইখানে একটা যাবে, তারপরে কি এইখানে একটা আসবে আর এইখানে একটা আসবে। এই যে হয়ে গেছে।
বুঝতে পারছেন? কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই? আমাকে পরীক্ষার হলে এমন একটা টেবিল দিয়ে বলবে যে এই টেবিলের জন্য এসটিএমএল কোড না লিখে এইটাকে রোকে কলামে কনভার্ট করো অথবা কলামকে রোতে কনভার্ট করো, যাই বলে, এটাও বলতে পারে এটাও বলতে পারে, দুটার কথা একই মিন, ঠিক আছে? তারপরে এসটিএমএল কোড লিখো। এখন তুমি রোকে কলামে কিভাবে কনভার্ট করবা? কনভার্ট করার নিয়ম হচ্ছে, এটা তোমার পরীক্ষার হলের প্রশ্ন, এটার উপর দিয়ে রিড ড্র করবা, উল্টাবা, উল্টা একবার জাস্ট পেজটা কিভাবে ঘুরাবা, এই যে এই পাশে একবার ঘুরাবা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই যে পেজ উল্টাইলাম আর একবার এভাবে ঘুরাবা, ঘুরানোর পর যে টেবিলটা দেখতে পারবা, জাস্ট এইটাকে পরে দেখে দেখে পরীক্ষার খাতে রিড ড্র করে দিবা, তাহলে তোমার রো কলাম হয়ে যাবে। তারপর তুমি এসটিএমএল কোড লিখে ফেলবা। এবার দেখেন বুঝছেন কিনা, না বুঝলে বলেন। ভেরি গুড, এই তো। ওকে, আচ্ছা, নেট আমার প্রবলেম না, নেট মেবি আপনার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, নেটটা মেবি আপনার প্রবলেম হচ্ছে হুমায়রা জান্নাত, নেটটা মেবি আপনার একার প্রবলেম হচ্ছে, একটু আপনারটা চেক করে নেন। জি স্যার, ক্লিয়ার, ঠিক আছে। বাট রো এন্ড কলামের বাংলা বলেন। রো হচ্ছে ভাইয়া সারি, আর কলাম তো কলামেই, সারি আর হচ্ছে কলাম। সানজিদা আক্তার, আপনাকে অনেকদিন পরে ক্লাসে দেখলাম। রোকাইয়া খান, ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের আমি একটা একটা করে প্রশ্নে আসি, কে কি যেন কি প্রশ্ন করছিলেন, একটু আরেকবার করেন, কারণ অনেক প্রশ্ন উপরে উঠে গেছে। আপনাদের কি কি যেন প্রশ্ন ছিল, একজনের ব্যাকগ্রাউন্ড কালারের কি যেন প্রশ্ন ছিল। অন্তু বিশ্বাস, ভাইয়া ব্রেক ট্যাগ, স্মল ট্যাগ, বিগ ট্যাগ কোথায় ব্যবহার করবো এবং কেন? এইটার ভাইয়া আলাদা করে কোনো ব্যবহার নাই, আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি। এটার আলাদা করে কোনো ব্যবহার নাই, এক কথায় বললেই চলে। ব্রেক ট্যাগের কাজ আছে, ব্রেক ট্যাগের কাজ হচ্ছে লেখা ব্রেক করা। আমি তোমার একটা একটা কথার আনসার দিচ্ছি। একটা হচ্ছে ব্রেক ট্যাগ, আর একটা বলছো স্মল ট্যাগ, আর একটা কি ট্যাগ বলছো? বিগ ট্যাগ। আচ্ছা, ব্রেক ট্যাগের কাজ আছে আর স্মল বিগ ট্যাগের কাজ নাই, কিন্তু কেন ব্যবহার করা হয় আমি সেটা বলতেছি। ব্রেক ট্যাগের কাজ হচ্ছে লেখা ব্রেক করা। মনে করো আমার একটা লেখা হচ্ছে এরকম, প্লে উইথ আইসিটি, ঠিক আছে? আমাকে বললো এই আউটপুটটা এরকম ভাবে দেখাইতে যে প্লে উইথ এক লাইনে হবে আর আইসিটি লেখাটা নিচে হবে, ঠিক আছে? এই কোডটা তুমি কিভাবে করবা? এই কোডটা করার ক্ষেত্রে যা সেটা তুমি প্যারাগ্রাফ ট্যাগে নিলা, আর যেইখানে তুমি লাইনটা ব্রেক করবা, ব্রেক করে নিচে চলে আসবা, এখানে জাস্ট একটা ব্রেক ট্যাগ দিয়ে দিবা। এটা হচ্ছে ব্রেক ট্যাগের কাজ। যখন তুমি এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিবা, তখন এই আইসিটি কথাটা ব্রেক করে নিচের লাইনে চলে আসবে। এটা হচ্ছে ব্রেক ট্যাগের কাজ। আর স্মল ট্যাগের কাজ হচ্ছে লেখাটাকে ছোট ফরম্যাটে দেখানো। লাইক এইটা হচ্ছে তোমার কন্টেন্ট, প্লে, এটা হচ্ছে তোমার কন্টেন্ট। এই লেখাটাকে একটু ছোট ফরম্যাটে দেখাবা, সেই ছোট ফরম্যাটে দেখানোর জন্য তুমি হচ্ছে স্মল ট্যাগ নিবা, ঠিক আছে? স্মল ট্যাগ নিয়ে কন্টেন্ট দিয়ে দিবা আর স্মল ট্যাগটাকে ক্লোজ করে দিবা। এইটাকে যদি একটু বড় দেখাতে চাও, তখন তুমি বিগ ট্যাগ নিবা, বিগ ট্যাগ নিয়ে কন্টেন্টটা বলে দিবা। আমরা নর্মালি হচ্ছে এই সমস্ত কাজ করি না, কারণ আমরা ফন্ট ট্যাগ দিয়ে ফন্ট সাইজ দিয়ে বলে দিতে পারি তুমি কতটুকু সাইজ দেখাবা, তুমি 22 সাইজ দেখাবা না 14 সাইজ দেখাবা না 20 সাইজ দেখাবা, ঠিক আছে? যে কারণে এগুলোর ব্যবহার হয় না, এগুলো পরীক্ষা কখনো আসেও না। মানে তোমার জানার জন্য জানতে পারো, স্মল ট্যাগের কাজ হচ্ছে লেখাটাকে ছোট দেখানো, বিগ ট্যাগের কাজ হচ্ছে লেখাটাকে বড় দেখানো। তুমি তোমার HTML এডিটরে স্মল ট্যাগ ইউজ করে এবং বিগ ট্যাগ ইউজ করে একটু আউটপুটটা দেখলে তুমি বুঝে যাবা, ঠিক আছে? তুমি HTML এডিটরে, যারা মোবাইলে HTML এডিটর ইউজ করেন, ঠিক আছে, তারা একটু ফোনে চেক করে নেবেন, তাহলে হবে। ভাই আমি প্রশ্ন করছিলাম সলভ করে না, লিনিয়ার কাঠামো, ঠিক আছে সম্রাট মোল্লা, আমি একটা একটা করে আসতেছি, ঠিক আছে? আবার একটু বুঝে দিন। ইসরাত জাহান মিম, কোনটা বুঝিয়ে দিব? আমরা যখন ডিভাইস HTML কোড দিই তখন টেবিল বর্ডারটা বক্স আকারে আউটপুট আসে, কিন্তু আমরা চাই এক লাইনে বর্ডারটা হোক, কিভাবে করবো এটা? আপনি ডিফল্ট বর্ডার না দিয়ে আপনি যেটা করবেন, আপনি ডিফল্ট বর্ডার না দিয়ে আপনি হচ্ছে যে সেলফ স্পেসিং দিয়ে করে ফেলবেন। আহাদ, আহাদ তো এটা পারার কথা ভাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ভাইয়া পোস্ট করার আগে ক্যাপশনে ক্লাস নাম্বারগুলো রেখে দিলে পরে ক্লাস করার সময় একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস ক্যাপশন দিয়ে দেওয়া হচ্ছে, আমি ক্লাস শেষ করে ক্যাপশনটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা প্রাইভেট লাইভ ক্লাস রিমন, এটা আমাদের প্রাইভেট গ্রুপে হচ্ছে। ভাইয়া লজিক গেটের একটা ক্লাস নেবেন, উমেদ হাসান, ঠিক আছে।
ব্যাকগ্রাউন্ড কালার ব্লু প্লে উইথ আইসিটি ব্ল্যাক। আচ্ছা, বর্ষার যে প্রশ্নটা আমি এটা একটু করে দিচ্ছি। সম্রাট মোল্লা, তোমার প্রশ্ন আমার মাথায় আছে, তুমি যে লিনিয়ার কাঠামো নিয়ে বলছিলে, এটা আমি এটার পরে বোঝাচ্ছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু প্লে উইথ আইসিটি কালার ব্ল্যাক দুটো একসাথে কিভাবে করবো? আপনি যখন ব্যাকগ্রাউন্ড কালার করবেন, মনে করেন এটা হচ্ছে আপনার পেজ, আপনার ওয়েব পেজ হচ্ছে এইটা, আপনি পুরাটার কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার করবেন, এটা হচ্ছে আপনার পুরো বডি, রাইট? আমরা কোড কোথায় লিখি? কোড লিখি হচ্ছে আমরা বডিতে, তাই না? আমরা কোড কোথায় লিখি? কোড লিখি হচ্ছে আমরা বডিতে। এটা হচ্ছে আমার বডি, আমরা বডির ভিতরে কি লিখি? কোড লিখি। আপনি যখন এই পুরো বডিটাকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবেন, স্টাইল অ্যাট্রিবিউট নিলেন, ব্যাকগ্রাউন্ড কালার লাইক আপনি বলে দিলেন রেড, ঠিক আছে? তখন যখন আপনি এই যে এই লাইনটা লিখলেন, তখন এই কাল ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আর আপনি যখন প্লে উইথ আইসিটি লেখাটাকে কালো করবেন, তখন জাস্ট আপনি এখানে বলে দিবেন প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কি বলে দিবেন? কালার কি বলবেন? ব্ল্যাক, ঠিক আছে? কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে আইসিটি। তারপরে ফাইনালি প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিবেন। আপনার যখন এই লাইন লিখবেন, এই লাইনের কাজ হচ্ছে এই আইসিটি লেখাটাকে কালো দেখাবে। আপনি যখন বডিতে বলে দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, তখন এই বডিতে আপনি যাই কিছু করবেন, এই বডিতে এই পুরো জিনিসটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে রেড। বর্ষা, আশা করছি আপনার আনসার পাইছেন। আচ্ছা, হাসিব হোসেন ভাইয়া, ডিলিট ডিটি টেক কাজ কি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই ডাটা ডেফিনেশন এটার অবশ্যই কাজ আছে, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নাই, এগুলো নিয়ে প্রশ্ন আসবে না, এটা নিয়ে পেরা নিয়ে লাভ নাই। মনে করো তোমার এই টাইপের ইয়া দরকার, খেয়াল করো, আমি তোমাকে একটু ইয়া থেকে ঘুরাই নিয়ে আসি। প্রশ্ন যেহেতু করছো, যদি এগুলো পরীক্ষায় আসবে না, ডাটা ডেফিনেশন আরেকটা কি বলছো? ডিএল। আমি জাস্ট একটু আউটপুটটা দেখানোর জন্য তোমাদেরকে এতে নিয়ে যাচ্ছি। দেখো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডাটা ডেফিনেশন লিস্ট। এই যে তোমার ট্যাগ গুলো হচ্ছে এগুলা ডিএল ডিটি ডিডি, ঠিক আছে? এই তিনটা ট্যাগের কথা তুমি বলছো, এই তিনটা ট্যাগের কাজটা আমি একটু দেখাই তোমাকে। দেখো, এটা একটু কঠিন হয়ে যাবে, আমি দেখি আরেকটু সহজ এক্সাম্পল পাই কিনা, সহজ এক্সাম্পল পাই কিনা দেখি, দাঁড়ান। আচ্ছা, সহজ এক্সাম্পল এখানে পাবো না, আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি, এটা আপনি বুঝবেন, অন্যরা এটা না বুঝলে হবে, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে না। দেখেন, আমি যখন একটা কিছুর মধ্যে যখন আরেকটা কিছু যখন আমার প্রয়োজন হবে, লাইক আপনার এমন কিছু ড্র করতে হইতে পারে পরীক্ষার হলে, এমন কিছু ড্র করতে হইতে পারে, বললো যে কয়েকটা বুকের নাম বলো, হ্যাঁ কয়েকটা বুক, আমি কয়েকটা বুকের নাম দিলাম, মনে করেন নাম্বার 1 আইসিটি, নাম্বার 2 মনে করেন ইংলিশ, নাম্বার 3 মনে করেন হচ্ছে বাংলা, তারপরে মনে করেন বললো কিছু ফাস্ট ফুড আইটেম, ঠিক আছে? ফুড আইটেম, ফুড আইটেম 1 নাম্বার মনে করেন পাস্তা, 2 নাম্বার নুডলস। এখন এই কোডটার পার্থক্য কোথায় দেখেন তো? দেখেন, বুকে যেখানে বুকের সিরিয়ালে বুকগুলা, ফুডের সিরিয়ালে ফুডগুলা, এটা একটু পরে, রাইট? এই কাজটা আমাদের অর্ডার লিস্ট, এটা আমরা করে ফেলতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে এই যে বুকের পরে যে জিনিসটা হবে, এই কাজগুলো আমরা কিভাবে করবো? ঠিক আছে, দেখেন, পুরোটা হচ্ছে ডাটা ল্যাঙ্গুয়েজ ট্যাগের মধ্যে আছে। এই ট্যাগের মধ্যে আপনি প্রথম যে আইটেমটা দিচ্ছেন, এই আইটেমের এগেইনস্টে আপনি যখন ডাটা ডেফিনেশন গুলো দিবেন, এগুলাকে বলা হচ্ছে ডাটা ডেফিনেশন। মানে এটা হচ্ছে বুক হচ্ছে কন্টেন্ট, আর বুক কন্টেন্টের ডেফিনেশন হচ্ছে এগুলা আইসিটি, ইংলিশ, বাংলা, আপনি যাই দেন এগুলো হচ্ছে তার কন্টেন্ট, ঠিক আছে? ডাটা ডেফিনেশন। এই ডিটির ভিতরে, ডিটি ট্যাগের ভিতরে আপনি যতগুলো ডিটি দিবেন, এগুলো এই আকারে দেখাবে। আপনি যদি আরো ডিটি অ্যাড করতে চান, এটার নিচে আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এখানে একটা একটা দেখা যায় স্পেস টেস নেই, যেখানে হয়তো বুঝতে অসুবিধা হবে আপনাদের।
একটু ওয়াইট, আমি দেখি একটু সহজ কোনো এক্সাম্পল পাই কিনা। না, এখানে আর তেমন কিছু দেয় নাই। না, এখানে আর তেমন কিছু দেয় নাই। আচ্ছা যাক, আচ্ছা আপনাদেরকে আমি এখানে একটু নর্মালি বুঝি, বিশেষ করে আপনাকে। ডিএল ট্যাগের কাজ কি? ডিএল ট্যাগের কাজ হচ্ছে যে আপনি এই ট্যাগের ভিতরে আপনি পুরো কাজটা করবেন, ঠিক আছে? ডিফাইন দ্য স্টার্ট, আপনি এই ট্যাগ দিয়ে কাজটা করতেছেন, এই যে ডিএল ট্যাগের ভিতরে আমি যাবতীয় কাজটা করব। আর ডিটি দ্বারা বোঝায় হচ্ছে আপনি যে টার্মগুলো ডিফাইন করবেন। যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল লিখেছিলাম এরকম, বুক। এই বুক টার্মের ভিতরে আমি তার ডেফিনেশন গুলো দিয়েছিলাম। 1 নম্বরে দিয়েছিলাম কি আইসিটি, 2 নম্বরে দিয়েছিলাম হচ্ছে বাংলা, মনে করেন। তার মনে করেন আরেকটা টার্ম আছে, মনে করেন হচ্ছে ফুড নামে একটা টার্ম আছে। এই ফুড টার্মের মধ্যে আবার ডেফিনেশন আছে, মনে করেন হচ্ছে কি ডেফিনেশন আছে, নুডলস আছে, মনে করেন পাস্তা আছে। এখন এই টাইপের কোড আপনি কিভাবে লিখবেন? এই টাইপের কোড লিখবেন হচ্ছে আপনি এই ডিএল ট্যাগ দিয়ে, ঠিক আছে? এই টাইপের কোড লিখবেন হচ্ছে আপনি ডিএল ট্যাগ দিয়ে। ডিএল ট্যাগ শুরু করবেন, এই যে ডিএল ট্যাগটা আমি ক্লোজ করলাম। তারপরে এইটাকে বলা হয় হচ্ছে ডেফিনেশন অফ টার্ম। এটা হচ্ছে আপনার ডেফিনেশন টার্ম, যে এই টার্ম নিয়ে আপনি কাজ করবেন। এই টার্মের নাম কি? বুক। এই ডেফিনেশন টার্মকে প্রকাশ করা হচ্ছে ডিটি ট্যাগ দ্বারা। এই ডিটি ট্যাগে আপনি হচ্ছে যে ডেফিনেশন টার্মটা দিয়ে দিবেন। যেমন এখানে ডেফিনেশন টার্ম কি? বুক। এই যে ডেফিনেশন টার্মের ভিতরে বুক দিয়ে দিবেন। তারপরে আপনি এই টার্মের এগেইনস্টে যতগুলো ডেসক্রিপশন আছে এই ডেসক্রাইব করবেন হচ্ছে ডিটি ট্যাগ দিয়ে। আমি একদম এই কোডটা আপনাদেরকে করে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। একটা মিনিট, কোড করে দেখাই, এখান থেকে বুঝবেন এটা কি বুঝবে। আমি এটা মুছে দিই, ঠিক আছে? অনেকে হয়তো কোনো কিছু বুঝবেন না, একটু খেয়াল করেন। বুক, এইখানে মনে করে নিলাম হচ্ছে কি কি নেওয়া যায়, মনে করে নিলাম হচ্ছে একটা আইসিটি, আর একটা নিলাম হচ্ছে বাংলা, ঠিক আছে? আর ফুড নিলাম, মনে করেন একটা নিলাম নুডলস, একটা নিলাম পাস্তা। এটার জন্য আমি এস্টিমেট কোড নেবো, খেয়াল করেন। এই যে আমি ডিএল ট্যাগ শুরু করলাম, আর এই যে আমি ডিএল ট্যাগ ক্লোজ করলাম। যা কিছু করবো এই ডিএল ট্যাগের মধ্যে করব। তারপর আমি ডাটা টার্ম ট্যাগ নিয়ে তার টার্মটা বলে দিব। প্রথম টার্ম কি? প্রথম টার্ম হচ্ছে বুক। এই যে ডাটা টার্মটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এই ডাটা টার্মের ভিতরে আমি কি করব? এই ডেফিনেশন গুলো দিব। ডেফিনেশন কি কি আছে? প্রথম ডেফিনেশন কি? আইসিটি। পরের ডেফিনেশন কি? বাংলা। ডেফিনেশন ক্লোজ, ঠিক আছে? আরেকটা ডাটা টার্ম আছে, এই ডাটা টার্মের নাম কি? ফুড। এই ডাটা টার্ম ক্লোজ। এই ডাটা টার্মের এগেইনস্ট ডেফিনেশন গুলো কি কি? একটা ডাটা ডেফিনেশন হচ্ছে নুডলস, আর একটা ডাটা ডেফিনেশন হচ্ছে পাস্তা। এই যে আপনার কোড লেখা শেষ, তখন আপনার আউটপুটে এরকম দেখাবে। তবে এটা আপনাদের সিলেবাসে নাই, এটা করতে হবে না। জানার জন্য হলে আপনারা নিজেরা করতে পারেন, কোনো সমস্যা নেই। জানার জন্য হলে নিজেরা করতে পারেন। আচ্ছা, আর কার কি প্রশ্ন? সম্রাট মোল্লার একটা প্রশ্ন ছিল। সম্রাট মোল্লা ভাই, আপনার প্রশ্নটা একটু করেন। অনেক অনেক যাবৎ হাসিন আজকে একটু আসলাম, তো ক্লাসে চুপ করে থাকবে। পরিপূরক রেকর্ড ক্লাসটা দেখেন, যদি তবু ক্লাস লাগে আমি করাবো, সমস্যা নেই। পরিপূরকের আপনারা রেকর্ড ক্লাসটা দেখেন। সম্রাট মোল্লার একটা হাইরারিক্যাল আর নেটওয়ার্ক নিয়ে কি যেন প্রশ্ন ছিল। মেসেঞ্জার গ্রুপ চেক প্লিজ ভাইয়া, তাসনুবাদান না, ঠিক আছে? আমি চেক দিচ্ছি। আপনি এটা কি এই ওষুধের ইয়া দিয়ে দিচ্ছেন? পি অ্যালাইন সেন্টার, এটা কখন অ্যালাইন সেন্টার? এটা হচ্ছে যখন আপনি কোনো লেখা সেন্টারে দেখাবেন। মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েব পেজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়েব পেজ। এই ওয়েব পেজের সেন্টার কোনটা? এটা আপনি এই সেন্টারে মনে করেন এই পজিশনে আপনি একটা কন্টেন্ট দেখাতে চাচ্ছেন, তখন আপনি অ্যালাইন সেন্টার দিয়ে দিবেন। অথবা মনে করেন এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলের মনে করেন
এই টেবিলের মনে করেন এইখানে একটা ডাটা আছে, ঠিক আছে, এই ডাটাটা মনে করেন এখানে এ নামে একটা ডাটা আছে, রাইট। আপনি যদি এইটাকে টোটাল একটা বর্ডার ধরেন, এই যে বর্ডার দেখেন, এই যে একটা বর্ডার, এটাকে মনে করেন একটা বর্ডার ধরেন, এই বর্ডারের মাঝখান কোনটা হবে, যে এইখান থেকে এদিকে যত দূর, এইখান থেকে এদিকে তত দূর, এইখান থেকে এদিকে যত দূর, এইখান থেকে এদিকে তত দূর, এটা হচ্ছে তার মাঝখান। এই সেন্টার পয়েন্টে মানে এই ডাটার এই যে এতটুকু বর্ডারের সেন্টার পয়েন্ট কোনটা, এই সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে তুমি যদি কোনো কন্টেন্ট দিতে চাও তখন এই ডাটার ভিতরে অ্যালাইন সেন্টার বলে দিবা, বা হচ্ছে যে এইখানে এই ডাটার ক্ষেত্রে আমি এইখানে ডাটা এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, কিন্তু সেন্টার কোনটা, সেন্টার হচ্ছে এই পয়েন্টটা। আমি যখন এই ডাটার ক্ষেত্রে এই বাউন্ডারির ক্ষেত্রে যখন আমি সেন্টারে কোনো ডাটা বসাবো তখন এটা বলে দেবো অ্যালাইন সেন্টার। পরে প্রশ্ন হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড ICD.jpg, এটা HTML অ্যাপসে দিয়েছিল কিন্তু কিছু আসে না, কারণ হচ্ছে আপনি যেইখানে আপনার HTML এডিটর রাখছেন সেই জায়গায় ICD.jpg নামে কোনো ইমেজ নাই, ঠিক আছে, সেই জায়গায় ICD.jpg নামে কোনো ইমেজ নাই, যেই কারণে ইমেজটা সে পায় নাই, না পাওয়ার কারণে সেটা শো করতে পারে নাই। আপনি সেম নামে একটা ইমেজ এখানে রাখেন, রাখার পর আপনি কোডটা লিখেন তাহলে আসবে, ঠিক আছে। এই ইমেজটা তো থাকতে হবে, নাহলে সেই ইমেজ পাইবো কই থেকে। বডি ব্যাকগ্রাউন্ড বুঝি নাই, ব্যাকগ্রাউন্ড কালার মাই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার IMG ব্যাকগ্রাউন্ড কি বললেন বুঝি নাই আমি। এটা রোকে কলম করে দেন, বুঝতেছি না। ইসরাত আপনি কি ক্লাসে আছেন? আপনাকে তো একটু আগে আমরা পড়লাম কিভাবে রোকে কলাম কনভার্ট করতে হয়, কলামকে কিভাবে রোতে কনভার্ট করতে হয়। ইসরাত আপনি কি ক্লাসে আছেন? ইসরাত জান মিম, যদি না বুঝে থাকেন আবার বলেন, আবার করে দিব। সম্রাট মূলের প্রশ্নটা যেন কি ছিল বলেন। অ্যাডভান্স শিখতে নিশ্চয়ই কোনো প্রবলেম নাই। সম্রাট মোল্লা আপনার একটা প্রশ্ন ছিল, আর কার কি প্রশ্নগুলো আছে একটু করেন ভাই, কপি পেস্ট করেন, কারণ আপনাদের প্রশ্নগুলো অনেক প্রশ্ন আমি একটু আগে দেখছিলাম সবগুলো উপরে চলে গেছে। তাসনুমা তান্না আপনার কি আরো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে দ্রুত বলেন, দ্রুত বলেন। ইসরাত জানমিন আপনি কি ক্লাসে আছেন ভাই? বডি কালার টেকটা পারফেক্টলি বুঝেন, পারফেক্টলি তো ভাই বুঝালাম, অ্যাডভান্স শিখতে। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল, শুনতেছি। আমি জানি না তো, দাদা ভাই বলতে পারবে, দাদা ভাইয়ের সাথে কথা বল। দে 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 দে। ঠিক আছে দিয়ে দে। তাসনুবা তান্না একটু বুঝাই দেন, কোনটা বুঝাই দিব বললাম তো। তাসনুবা তান্না আপনার প্রশ্নের উত্তর তো বললাম, আর একটু কোনটা বুঝাই দেবো সেটা একটু স্পেসিফিক করে বলেন ভাই। IMG টেকটা পারি বাট পার্টিক্যালি অ্যাড করতে পারি না, মেইনলি ডিভাইসে থাকা পিক। আচ্ছা, পার্টিক্যালি অ্যাড করার জন্য আমি একটা ক্লাস নিয়েছিলাম যে আপনার ড্রাইভ থেকে কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, তো আপনার যেই ফোল্ডারে থাকবে সেই ফোল্ডার থেকে তো নিতে হবে। মনে করেন এই যে হচ্ছে আপনার পিসি, ঠিক আছে, আমি ভালো করে তো দেখেন, লোকেশন তো তাকে বলে দিতে হবে, এই হচ্ছে আপনার পিসি। আপনার নোটপ্যাডটা যদি এইখানে থাকে এবং এইখান থেকে যদি আপনি কোনো কিছু নেন তাহলে আপনি এটা ইজিলি অ্যাক্সেস পাবেন। এখন মনে করেন আপনার একটা ছবি আছে হচ্ছে লোকাল ডিস্কের, মনে করেন যে এইখানে যে বেসিক সফটওয়্যার নামে একটা ফাইলে এইখানে মনে করেন একটা ছবি আছে। এখন কম্পাইলার যখন রান করবে সে তো এইখান থেকে ছবি সে খুঁজে নিতে পারবে না, তাকে তখন এই লোকেশনটা বলে দিতে হবে। লোকেশনটা কি, তাকে বলে দিতে হবে যে প্রথমে তুমি ডি ফোল্ডারে যাবা, ডি ফোল্ডারে যাওয়ার পর বেসিক সফটওয়্যার নামে একটা ফোল্ডার আছে এইখানে যাবা, এইখানে যাওয়ার পর যেই নামের ছবিটা থাকবে সেই এক্সাক্ট নামটা দিতে হবে, বানান ভুল হলে কিন্তু সে খুঁজে পাবে না।
এক্সাক্ট সেম নামটা দিয়ে দিবা, তাহলে পেয়ে যাবা। ঠিক আছে, আমি এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম যে কিভাবে ফাইল লোকেশন খুঁজে আসতে হয়। 4 নাম্বার ক্লাসটা তুমি দেখে নিও, HTML এর 4 নাম্বার ক্লাসটা, তাহলে বুঝে যাবা। HTML এর 4 নাম্বার ক্লাসটা দেখলে বুঝে যাবা। ভাইয়া বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমাদের 2025 এইচএসসি পরীক্ষার জন্য কি সাপ্লিমেন্ট বা মডেল টেস্ট? ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ব্যাকগ্রাউন্ড কালার IMG ব্যাকগ্রাউন্ড, তাসনাবাদান না, পিকচার অ্যাড করা তো আরো একবার বললে ভালো হয় ভাইয়া। ঠিক আছে, আসিফ হুসাইন, ব্যাকগ্রাউন্ড কালার IMG ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার IMG ব্যাকগ্রাউন্ড মানে কি? মানে ইমেজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদেরকে বলে দেই, আপনি মনে করেন এইটা হচ্ছে আপনার একটা ওয়েব পেজ, আপনি ওয়েব পেজের মধ্যে একটা সুন্দর ছবি দেবেন যেটা ব্যাকগ্রাউন্ডে শো হবে। এইটা করার জন্য আপনি যে কাজটা করবেন, আমরা HTML কোড কোথায় লিখি? এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। HTML শুরু, তারপরে আমরা কি দেই? বডি দেই। ঠিক আছে, তারপরে আমরা কি করি? বডি ক্লোজ করি, তারপরে আমরা HTML-টা ক্লোজ করি, রাইট? আমরা এইভাবে কি করি? HTML কোডটা লিখি। আমরা HTML এর যা কিছু করি এই বডির মধ্যে করি। আমি যখন যেহেতু পুরো ডিসপ্লেটা, পুরো ওয়েব পেজটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, তার মানে আমি বডিতে দিয়ে দিব, কারণ বডির মানে তো এই পুরাটাই কার অংশ? বডির অংশ। আমি এখানে যা কিছু করব পুরাটাই হচ্ছে বডি। তার মানে আমি যদি বডিতে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দেই, তাহলে এই বডিতে আমি যা কিছু লিখবো সবকিছুর ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা চলে যাবে। আর এইটা অ্যাড করার জন্য যেটা করতে হবে, আপনি জাস্ট বডিতে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নামে আপনি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটে আপনি জাস্ট আপনার সোর্স ফাইলটা বলে দিবেন, আপনার ফাইলটা কোথায় আছে। আপনার ফাইলটা মনে করেন প্রথমে আছে হচ্ছে ডি ফোল্ডারে, পরে মনে করেন F ফোল্ডার, পরে মনে করেন আপনার নামে একটা ফোল্ডার আছে। আপনার নাম যেন কি? আপনার নাম হচ্ছে তান্না, তান্না নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে মনে করেন tanha.jpg নামে একটা ছবি আছে, এই ছবিটা আপনি বলে দিবেন। যখন আপনি এই কোডটা লিখবেন, তখন এই পুরাটার বডিটার ব্যাকগ্রাউন্ড আপনি এখানে যে ছবিটা দিবেন সেই ছবিটা কিন্তু আপনার ডিভাইসের মেইন লোকেশন থেকে ঠিকঠাক বলে দিতে হবে। ছবিটা আপনার কোথায় আছে সেটা বলে দিতে হবে। ঠিক আছে, এবং ছবিটার নাম কি, এক্সটেনশন কি, একদম হুবহু কার্বন কপি বলতে হবে। আপনার ছবির এক্সটেনশন যদি .png থাকে তাহলে .png দিতে হবে, যদি .gif থাকে .gif দিতে হবে। আপনার ছবির এক্সটেনশনও দেখে নেবেন, বা .jpeg থাকতে পারে। ঠিক আছে, jpeg থাকতে পারে। যে এক্সটেনশন থাকে এই এক্সটেনশন এবং নাম বানান ভুল হলেও কিন্তু হবে না, একদম হুবহু কার্বন কপি দিতে হবে, নাহলে সে ফাইল খুঁজে পাবে না। ঠিক আছে, তখন এই ছবিটা আসবে। অন্তবিশেষ, তাও একটু নাম বলেন প্লিজ, কোন নামটা বলবো? আচ্ছা, সম্রাট মোল্লার একটা প্রশ্ন ছিল ভাই, লিনিয়ার কাঠামো আর হাইরার্কিক্যাল কাঠামো। লিনিয়ার মানে হচ্ছে সরল রেখা বরাবর, যে এরকম নেক্সট দিয়ে একটা পেজ থেকে আরেকটা পেজ যাবে, এটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার হাইরার্কিক্যাল কেন আপনাদেরকে এগুলো পড়ানো হয় নাই? কই দেখেন, হাইরার্কিক্যাল মানে হচ্ছে ট্রি আর লিনিয়ার মানে হচ্ছে সিকোয়েন্স। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা গাছের মতো করে শাখা উপশাখা থাকবে, এটা লিনিয়ার মানে সরল রেখা বরাবর থাকবে। একটু দুইটা চিত্র দেখলে আপনি বুঝে যাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে ট্রি, এটা মনে করেন গাছের মেইন ডাল, একটা ডাল থেকে দুইটা ডাল হয়েছে, দুইটা থেকে আরো দুইটা ডাল হয়েছে, এই ডাল থেকে আরো দুইটা ডাল হয়েছে। এইরকম ক্যাটাগরির যে ওয়েব পেজ গুলো থাকবে, যে ওয়েবসাইট থাকবে, এটাকে বলা হচ্ছে হাইরার্কিক্যাল বা হচ্ছে ট্রি। আর যেটা লিনিয়ার ভাবে সরল রেখা বরাবর থাকবে, এরকম একটা পেজ থেকে আরেকটা পেজ, আরেকটা পেজ থেকে আরেকটা পেজ, এটা হচ্ছে লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। এটা যদি বিস্তারিত জানতে চান, আমাদের 3 নাম্বার ক্লাসটা করবেন। 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার ক্লাসটা করবেন। 3 নাম্বার অথবা 2 নাম্বার, HTML এর 2 নাম্বার অথবা 3 নাম্বার ক্লাসে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝানো হয়েছে। অন্তবিশ্বাস, তোমার আনসার দিয়েছি তো ভাই আমি। ভাই বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমাদের 2025 এইচএসসি পরীক্ষার জন্য সাপ্লিমেন্ট বা মডেল টেস্ট ভালো হবে। এটা একটু নাম বলেন, একটু নাম বলেন এটার। সাপ্লিমেন্ট, মডেল টেস্ট। ভাই প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট কখন আসে জানো? মডেল টেস্ট মানে কি?
মডেল টেস্ট মানে হচ্ছে তুমি যখন মডেল টেস্ট পরীক্ষা দিবা, দেওয়ার পর বিভিন্ন বড় বড় যে কলেজগুলো আছে যেমন রাজক উত্তরা, বিকারুন্নেসা, তারপর হচ্ছে নটর ডেম, এইরকম বড় বড় যে কলেজগুলো আছে, বড় বড় কলেজের যে টেস্টের কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন গুলা নিয়ে একটা বই তৈরি করে যার নাম হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্ট জিনিসটা কি বুঝতে পারছো? আর সাপ্লিমেন্ট মানে হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস করানোর জন্য নিজেদের মতো করে কিছু প্রশ্ন তৈরি করে সেগুলো প্র্যাকটিস করার জন্য, এটা হচ্ছে সাপ্লিমেন্ট। তুমি যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারো। আর মডেল টেস্ট বেরই হবে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার পরে। বাংলাদেশে যতগুলো স্বনামধন্য কলেজ আছে প্রত্যেকটা কলেজে প্রশ্ন কালেক্ট করে বাছাইকৃত 100টা প্রশ্ন নিয়ে একটা টেস্ট পেপার তৈরি করবে। এটাই হচ্ছে ভাইয়া মডেল টেস্ট, ঠিক আছে? ভাই আমার দুটো সলভ করেন। ইসরাজান মিম আপনার দুইটা কোনটা? ওই যে রো থেকে কলাম, কলাম থেকে রো, এটা তো আমি বলে দিলাম। রো থেকে কলাম একটু আগে তখন আপনি ক্লাসে ছিলেন। মিম একটু দ্রুত বলেন, একটু আগে যখন আমি রো থেকে কলাম পড়িয়েছিলাম তখন কি আপনি ক্লাসে ছিলেন? ভাই মেড ইজি আর টেস্ট, ভাই মেড ইজি আর টেস্ট পেপার মানে কি? মেড ইজি তো নাম, জাস্ট অনলি নাম। মেড ইজি আর টেস্ট পেপার মধ্যে পার্থক্য কি থাকবে? মেড ইজি তো হচ্ছে নাম জাস্ট। ছিলাম আমি, আপনি যদি ছিলেন তাহলে হচ্ছে যে আপনি এটা নিজে বাসায় প্র্যাকটিস করেন। আচ্ছা আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি ইসরাজান মিম, আপনি যে টেবিলটাকে রোকে কলামে কনভার্ট করেন এই টেবিলটা আপনি আঁকবেন খাতায়, ঠিক আছে? একটু জোরে প্রেসার দিয়ে আঁকবেন যে টেবিলটা আপনি করবেন। আঁকার পর এই টেবিলটাকে আপনার খাতাটাকে এইভাবে উল্টাবেন, উল্টে জাস্ট এভাবে একবার ঘোরাবেন। তারপরে যেই টেবিলটা আসবে এটাকে আপনি আবার খাতায় ড্র করবেন। এটাই হচ্ছে আপনার রোকে কলাম, কলামকে রো। বুঝতে পারছেন? মাহফুজ আহমেদ ভাই আমার প্রশ্ন আর আপনার সলভ করার দরকার নেই। আপনারা ছোট মানুষের মতো রাগ করেন কেন? ইমেজ অ্যাড করাটা একটু বললে ভালো হতো। ইমেজ কিভাবে অ্যাড করতে হয়? ইমেজ কিভাবে অ্যাড করতে হয় আমাদের 4 নাম্বার ক্লাসটা তো একটু দেখে নিতে পারেন আপনারা। আপনারা হচ্ছে যে বারবার বলে যে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে তো এক জিনিস বারবার আপনাদেরকে পড়তে হয় না। ইমেজ কিভাবে অ্যাড করতে হয়? ইমেজ অ্যাড করে যে ট্যাগের সাহায্যে, সেই ট্যাগের নাম হচ্ছে আইএমজি ট্যাগ। ইমেজের ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট, যেটা দিয়ে ফাইলটা খুঁজে বের করা হয়। হোয়াইট অ্যাট্রিবিউট দিয়ে হোয়াইট দেওয়া হয়। হাইট অ্যাট্রিবিউট দিয়ে ছবির হাইট দেওয়া হয়। ওয়াল্টার অ্যাট্রিবিউট দিয়ে ছবিটার নাম দেওয়া হয়। আর ভ্যালু হচ্ছে তুমি যা দিবা তার ভ্যালুটা, ঠিক আছে? সে ফর এক্সাম্পল তোমাকে বললো যে তোমার ডিভাইসের ডি ফোল্ডারে ICT.jpg নামে একটা ইমেজ আছে, ঠিক আছে? এবং এই ছবিটার হোয়াইট মনে করো 300 এবং হাইট মনে করো 200 এবং ছবিটার নাম হবে মনে করো ICT। এখন এটার জন্য তুমি HTML কোড লেখো, তাহলে কোডটা কিরকম হবে? এই যে আমি IMG ট্যাগ নিলাম, সোর্স অ্যাট্রিবিউটের সোর্সটা বলে দিব। সোর্সটা কি? প্রথম হচ্ছে ডি ফোল্ডারে, তারপরে হচ্ছে ছবির নাম হচ্ছে ICT.jpg। তারপরে হোয়াইট অ্যাট্রিবিউট নিব, হোয়াইট অ্যাট্রিবিউটে তার হোয়াইটটা বলে দিব, হোয়াইট কত 300। তারপরে হাইট অ্যাট্রিবিউট নিব, তার হাইটটা বলে দিব ACIGST, তার হাইটটা বলে দেবো, হাইট কত 200। তারপরে ওয়াল্টার অ্যাট্রিবিউট দিয়ে ছবিটার নামটা বলে দেবো, ছবিটার নাম কি? নাম হচ্ছে ICT। এই তো শেষ। ইসরা জানমি আগে পড়াইছেন বুঝি নাই, আমি অন্য ক্লাসে দেখি না এত, যে কোনো স্যার এত বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাই অনেক ধৈর্য নিয়ে বারবার একই কোয়েশন বুঝাই দেয়। কলেজে যে গাইড স্যাররা সাজেস্ট করছে ওই গাইড থেকে প্র্যাকটিস করলে ভালো হবে মনে হয়। আচ্ছা হাসিব হোসেন, আমি যেটা বলি সবাই সবার গাইড ভালো করার চেষ্টা করে, ঠিক আছে? সো প্র্যাকটিস করার জন্য যে কোনোটা ফলো করতে পারো, তোমার যেটা ভালো মনে হয়। প্র্যাকটিসের কোনো বিকল্প না, একটা কথা মনে রাখবা। তবে কোনো গাইড টাইপ প্র্যাকটিস না করে, তোমরা সাপ্লিমেন্ট না করে আমার সাজেশন দেখো। ভাই আমি আবারও বলছি, এক একজনের সাজেশন এরকম হবে, তার মানে এইটা না যে তোমার কলেজের স্যার ভুল বলতেছে বা তুমি যে অন্য যে কোনো জায়গায় প্রাইভেট পড়তেছো সে ভুল বলতেছে। এক একজনের সাজেশন এক একজনের এক এক টাইপের থাকে। আমার সাজেশন হচ্ছে তোমার কলেজের সিনিয়র যে ভাই বোনেরা আছে
তুমি তাদেরকে খুঁজলেই পাবা, কারণ কলেজের গ্রুপ থাকে, কলেজের পেজ থাকে, এখানে পোস্ট করলেই পাবা। 24 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের টেস্ট পেপারটা কালেক্ট করো, সংগ্রহ করো, বা এগুলো বাজারে পাবা, পুরাতন বইয়ের মার্কেটে পাবা, বা বাজারে এখনো আছে, যে বানাইছিল বিক্রি করতে পারে না এখনো আছে, বাজার থেকেও কিনতে পারবা। 2024 সালের টেস্ট পেপারটা তুমি কিনে ওইখানে যতগুলো টেস্টের বড় বড় কলেজের যত প্রশ্ন আছে এগুলো তুমি সলভ করতে থাকো, আর হচ্ছে তার সাথে বিগত সালের প্রশ্নটা সলভ করো। দ্যাটস এনাফ ভাই, আর কিছু লাগবে না। বিগত সালের প্রশ্ন যদি সলভ করো তাহলে তোমার আর টেস্ট পেপারও লাগবে না, কারণ আইসিটি এমন একটা সাবজেক্ট প্রতি বছরেই একই টপিক থেকে প্রশ্ন আসে আর বারবার প্রশ্ন রিপিট হয়, একই টপিক থেকে প্রশ্ন আসে, বারবার প্রশ্ন রিপিট হয়। আমার 2023 এবং 2024 দুই সালেই আমার সাজেশন থেকে এত শর্ট সাজেশন তবু 100% কমন ছিল। এটা কি ভাই আমার জাদু? না, কারণ প্রতি বছরে প্রশ্ন রিপিট হয়, যেই টপিক থেকে প্রশ্ন আছে এই টপিক গুলাই বারবার ঘুরায় পাচ্ছে, এভাবেই প্রশ্নগুলো করে, যে কারণে আমি শতভাগ কমনের সাজেশন বা এটা দিতে পারছি। আচ্ছা, তুমি যদি যা শুধু বিগত সালের প্রশ্নগুলো সমাধান করো, যেমন 2018, 2019, তারপরে 2023 আর হচ্ছে 2024, এই প্রশ্নগুলো সকল বোর্ডের, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চিটাগাং, বরিশাল, সকল বোর্ডের তুমি যদি জাস্ট প্রশ্নগুলো সলভ করো, তোমার আর টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, এই সেই কোনো কিছু লাগবে না। আমি 100% তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি এগুলো থেকে 100% কমন পাবা, 100% কমন পাবা, 100% কমন পাবা। ঠিক আছে, তুমি জাস্ট 18 সালের যে 7টা বোর্ডের প্রশ্ন আছে প্রশ্ন সলভ করবা, 19 সালের যে 7টা বোর্ডের প্রশ্ন আছে এগুলো সলভ করবা, 23 সালের যে 7টা বোর্ডের প্রশ্ন আছে এগুলো সলভ করবা। 19-এর পরে 20, 21, 22 এগুলো কেউ খুঁজতে চান না, কারণ এই বছরে পরীক্ষা হয় নাই। 20-এ করোনার জন্য পরীক্ষা হয় নাই, 21-এও হয় নাই, 22-এও হয় নাই। ঠিক আছে, 24-এ যে পরীক্ষাগুলো হয়েছে টেস্ট পেপার জাস্ট ক্লিক সলভ করবা, দ্যাটস এনাফ, আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, এই যে 18 থেকে 24 কোনগুলা বেশি বলতে নয়, সবগুলাই বেশি। 18 থেকে 24 যা আছে সব করে ফেলবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, আপনাদের প্রশ্নগুলো সলভ করে। আর কালকে হচ্ছে আমরা HTML থেকে এমসিকিউ সলভ করব। ঠিক আছে, HTML থেকে আমরা এমসিকিউ সলভ করব। হ্যাঁ, আমাদের এটার পর নতুন একটা ব্যাচ আসবে, রিভিশন ব্যাচ আসবে। ঠিক আছে, ফাইনাল রিভিশন ব্যাচ আসবে। আপনারা তো এখন বেসিক করতেছেন, হ্যাঁ, এই ব্যাচটা মনে হয় আমাদের খুব সম্ভবত নভেম্বরে শেষ হয়ে যাবে, নভেম্বরের প্রথম উইকে মনে হয় এটা শেষ হয়ে যাবে। দেন নভেম্বরের শেষের দিকে আমাদের নতুন একটা ব্যাচ আসবে, ফাইনাল রিভিশন। ওইখানে শুধু আমরা রিভিশন দিব, আর হচ্ছে আমরা টেস্ট পেপার সলভ করব, প্লাস হচ্ছে বিগত সালে প্রশ্ন সমাধান করব, আর বেশি বেশি করে প্র্যাকটিস করব, আর বেশি বেশি পরীক্ষা দিব। ঠিক আছে, এইখানে আমাদের বেশি বেশি পরীক্ষা হবে, বেশি বেশি টেস্ট পেপার সলভ হবে, বেশি বেশি বিগত সালে প্রশ্ন সমাধান হবে, কি টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে ওইগুলো বারবার প্র্যাকটিস করানো হবে। ওই ব্যাচের কাজই হচ্ছে ওইগুলো। ঠিক আছে, এখন যেহেতু আমরা বেসিক করতেছি আপাতত এইটাই করেন। ঠিক আছে, বিগত সালের কোয়েশ্চেন পেপার কোথায় পাবেন? মানে প্রত্যেকটা মডেল টেস্টে দেওয়া আছে, বা আপনি যে বই কিনছেন বইয়ের পিছনেও দেওয়া আছে। আপনি যদি মডেল টেস্ট পেপার কিনেন, 2024 সালের টেস্ট পেপার কিনেন, 2024 সালের টেস্ট পেপারে পাবেন। অথবা আপনি যদি আপনার বই কিনে দেখেন, মেন বইয়ের পিছনেও তো আছে, মেন বইয়ের পিছনে দেখেন, মেন বইয়ের পিছনে দেওয়া আছে। আচ্ছা, যাক হচ্ছে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই রাগ করিয়েন না, ঠিক আছে, আমার সাথে রাগ করিয়েন না আপনারা। আপনাদের জন্যই আমি, আর আমার জন্যই আপনারা। ঠিক আছে, অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন, হয়তো আমি দেখতে পারিনি, অনেক কমেন্টের ভিড়ে হারিয়ে গেছে। অনেকে হয়তো রাগ করতে পারেন যে ভাই আমার কমেন্টটা দেখে নাই। আমি অনুরোধ করবো আপনারা রাগ করিয়েন না, প্লিজ একটু আপনার প্রশ্ন আরেকবার করেন। যে এখন কেউ আর প্রশ্ন করতেছেন না, যখন প্রশ্ন করছেন সবাই একসাথে করছেন, যে কারণে এখন সবগুলো প্রশ্ন হারিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমি অনুগ্রহ করবো এখন পর্যন্ত যারা আপনারা লাইভে যুক্ত আছেন, এই পর্যন্ত আপনাদের যে যার প্রশ্ন ছিল এগুলো বুঝছেন কিনা। যে এই পর্যন্ত যদি আবার প্রশ্ন থেকে আবার বলেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আমার কাজই হচ্ছে ভাইয়া বুঝিয়ে দেওয়া। এই পর্যন্ত যারা প্রশ্ন করেছেন আবার চাইলে রিপিট প্রশ্ন করতে পারেন, যে ভাই এটা একবার বুঝিয়েছিলেন আমি বুঝিনি, আরেকবার একটু কষ্ট করে বুঝাই দেন। ভাইয়া রো থেকে কলাম করতে যে নিয়ম দেখালেন
কলাম থেকে রো করতে একই নিয়ম, জি ভাই একই নিয়ম সেম, কারণ রো কে কলাম করলে কলামকে রো তো এটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে, এটাকে আর আপনার করতে হবে না। চেক করেন আগে সিকিউ করেন, আগে এমসিকিউ করে। কালকে আমরা এমসিকিউ করবো, সিকিউ এখন করবো না, ঠিক আছে, আমরা রিভিশন ব্যাচে তখন আমরা সিকিউ টিকিউ যা কিছু আছে সবগুলো সলভ করবো। আগে আমরা এমসিকিউ থেকে বেসিক গুলো ক্লিয়ার করবো। না না কালকে ক্লাস নেই, আমাদের রুটিন যেদিন ক্লাস আছে সেদিন ক্লাস হবে। রুটিনে মেবি এর পরের দিন ক্লাস আছে, 2 তারিখ মেবি। স্যার আমি কতবার একটা প্রশ্ন করছি, রিপ্লাই দেন নাই। সিনথিয়া তালুকদার একটু প্রশ্ন আরেকবার করেন ভাই, আমি হয়তো কমেন্টের ভিড়ে হারাই ফেলছি। প্রশ্নটা আরেকবার কপি পেস্ট করেন, একটু কষ্ট করে আরেকবার কপি পেস্ট করেন। সিনথিয়া তালুকদার, স্যার আমি পরীক্ষা 5 তারিখ থেকে কিছু সাজেশন দিবেন স্যার। সাজেশন বলতে কোনো কিছু নেই, কারণ কলেজের যে পরীক্ষা এগুলোর কোনো সাজেশন না, কারণ কলেজের পরীক্ষা নিজস্ব কলেজের টিচার করে থাকেন, সেই স্যার ক্লাসে যা যা পড়াইছেন জাস্ট ওইগুলো ফলো করেন, এটাই সাজেশন। ওই স্যার ক্লাসে যা যা পড়াইছেন জাস্ট আপনি ওইটা ফলো করেন, এটাই হচ্ছে সাজেশন, ঠিক আছে। কারণ আমি বোর্ড কোশ্চেনের সাজেশন দিতে পারবো, কারণ বোর্ডের কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হয়, আর এক এক কলেজের স্যাররা এক এক টাইপের কোশ্চেন করে থাকে, এই জন্য এগুলা কেউ অন্য কেউ দিতে পারবে না, যে স্যার করাই ওই স্যারই করতে পারবে। তাই হাসিবা হাসাইন, হ্যাঁ বুঝতে পারছি। সিনথিয়া তালুকদার আপনার যে ক্লাস টিচার উনি ক্লাসে যা যা পড়িয়েছেন এগুলো বেশি করে পড়েন, ঠিক আছে, কারণ এক এক টিচারের ধর্ম এক এক ধরনের হয়ে থাকে, সে ক্লাসে যেগুলো ভালো করে পড়ায় সে পরীক্ষার ওইগুলাই দেয়, এগুলো অন্য সাজেশনের সাথে মিলবে না, কারণ এই প্রশ্নটা হচ্ছে আপনার কলেজের টিচার করবে, ঠিক আছে। সাগর মিয়া তোমার কমেন্ট কেন দেখবো না ভাই, তুমি কমেন্ট করো একটু দ্রুত দ্রুত দ্রুত। সাগর মিয়া কিছু বলতে চাইলে বলেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা শেষ করে দিচ্ছি, একটু দ্রুত বলে দেন। একটু দ্রুত বলে দেন, দ্রুত বলে দেন, দ্রুত বলে দেন। সাগর মিয়া কোথায় ভাই? সাগর মিয়া কি হারাই গেছে? আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। মাহফুজ আহমেদ, আমার অনলাইন অফলাইন কোনো ব্যাচ নেই। এমসিকিউ এর ক্লাস সানজিদা নেক্সট ক্লাসে হবে, আজকে আর হবে না। হ্যাঁ যদি প্রবলেম থাকে অবশ্যই প্রবলেম সলভ করে দিব বর্ষা, আর আমরা সাথে সাথে এমসিকিউ সলভ করব, যদি আপনাদের প্রবলেম থাকে ওইগুলো সলভ করব, প্লাস হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। প্লে উইথ আইসিটি এসটিএমএল কি আরেকবার বুঝান। জুবায়ের নাফিস তোমার প্রশ্নটাই বুঝি নাই, প্লে উইথ আইসিটি এসটিএমএল কি আরেকবার বুঝান, প্রশ্নটা ভাই আরেকবার বুঝায় করো। ফাতেমা খানম, স্যার এসটিএমএল এর উপরে কোনো পরীক্ষা নেবেন না? হ্যাঁ আপনারা রুটিন দেখেন পরীক্ষা পাবেন, রুটিন দেখেন পরীক্ষা পাবেন। আপনারা রুটিন মনে না দেখেই বলতেছেন, রুটিন মনে না দেখেই বলতেছেন, রুটিন কই? এই যে রুটিন, হ্যাঁ কত সুন্দর করে পরীক্ষা দিয়ে দেওয়া হচ্ছে, 4 তারিখ পরীক্ষা হবে, হ্যাঁ 4 তারিখ, রুটিনে দেখেন সুন্দর করে বলে দেওয়া হচ্ছে 4 তারিখ পরীক্ষা, ঠিক আছে 4 তারিখ পরীক্ষা আছে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 2 তারিখে, আর 4 তারিখে হচ্ছে পরীক্ষা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা এসটিএমএলটাকে এটা একবার বুঝে দিতাম, এসটিএমএল মানে হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। অনেকে প্যাচ লাগাইয়া দেন, কি রে ভাই, দেখেন এসটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এসটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে, এটা কিন্তু নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এরপরে চ্যাপ্টারে সি পড়বো। সি কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, পাইথন আছে, ঠিক আছে, এটসেট্রা। এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে এইচটিএমএলটা গঠিত হয়। আপনি একটু এই পর্যন্ত খেয়াল করেন, আমরা এইচটিএমএল জগতে যাই কিছু করছি, ট্যাগ ছাড়া কোনো কিছু করছি। আমরা কোনো লেখা বোল্ড করি, বোল্ড ট্যাগ নিছি। একটা ইমেজ যুক্ত করি, আইএমজি ট্যাগ নিছি। হাইপার লিঙ্ক করি, অ্যাঙ্কর ট্যাগ নিছি। লিস্ট করি, লিস্ট ট্যাগ নিছি। টেবিল করি, টেবিল ট্যাগ নিছি। আমরা কিন্তু ট্যাগ ছাড়া কোনো কিছু করি নাই। অর্থাৎ এইচটিএমএল জগতে আপনি যাই কিছু করবেন ট্যাগ নিয়ে করবেন। যে ট্যাগের নাম কি? মার্কআপ ট্যাগ। যেই কারণে এটাকে বলা হয় হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর হাইপার টেক্সট কেন বলা হয়? হাইপার টেক্সট বলতে বোঝানো হয় হচ্ছে যত প্রকার গ্রাফিক্যাল যে জিনিসগুলো আছে, এটা হতে পারে একটা টেক্সট, এটা হতে পারে একটা অডিও, এটা হতে পারে একটা ইমেজ। এই সমস্ত জিনিসকে বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু এই সমস্ত জিনিসই যুক্ত করি। ঠিক আছে, এই সমস্ত জিনিস নিয়ে মার্কআপ ট্যাগের সমন্বয়ে যে ল্যাঙ্গুয়েজ গঠিত তাকেই বলা হয় হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। রেকর্ড ক্লাস করা লাগবে। পরীক্ষা কিভাবে দিবেন আমাদের গ্রুপেই কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর আপনাদেরকেও তখন বলে দেওয়া হবে। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।